মধুবনী, তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মারলাম, কারণ তুই মেয়ে জাতির নামে কলঙ্ক। গোল্ড ডিগার, এইভাবেই ছেলেদের ফাঁসিয়ে তাদের নামে কলঙ্ক রটিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে রোজগার করিস, তাই না? এটাই তোর আসল প্রফেশন। মধুবনী, এসব তুমি কি বলছো? আমার সমস্ত অভিযোগ সত্যি মধুবনী। মধুবনী, মধুবনী, তুমি বিশ্বাস করো আমাকে। জবরদস্তি করেছে, তাই না? যদি সত্যি করে থাকে তাহলে নিজের সম্মান বাঁচানোর জন্য লড়াই না করে টাকা নিয়ে সেটেল হয়ে যেতে রাজি হলি কেন তুই? দেব বাবুর নামে তো পুলিশের কাছে কমপ্লেন করেছি। যা এবার কোর্টে গিয়ে কমপ্লেন কর, লড়াই কর। ঋগদেব বাবু এই ঘৃণ্য অপরাধের জন্য যেন সারা জীবন জেলে পচে মরে সেই ব্যবস্থা কর। কিন্তু না, তুই তো পারবি না, কারণ প্রথমত ঋগদেব বাবু এরকম কোনো কাজ করেননি, আর দ্বিতীয়ত তুই ইচ্ছে করে ঋগদেব বাবুকে ফাঁসাচ্ছিস। মিথ্যে অভিযোগ এনেছিস ওনার নামে শুধুমাত্র টাকা লোটার জন্য। মেডিকেল টেস্ট হলেই প্রমাণ হয়ে যাবে যে ঋগদেব বাবু কিচ্ছু করেননি। ঋগদেব বাবু আর 5টা বড়লোক বাড়ির ছেলের মতো অমানবিক নন। উনি একদমই আলাদা একজন মানুষ। বড়লোকরা সবসময় ভাবে গরিব মানুষেরা, সাধারণ মানুষেরা তাদের কাছে সবসময় বিক্রি হয়েই আছে। ওদের ওপর অত্যাচার করে ওদের শুষে নিয়ে তারপর মুখের ওপর টাকা ছুঁড়ে মেরে মুখ বন্ধ করে দেওয়া যায়। আর তুই ওই স্বার্থপর বড়লোকদের দেখিয়ে দিচ্ছিস, হ্যাঁ তোমরাই ঠিক, তোমরা যা খুশি করে পার পেয়ে যেতে পারো টাকার বিনিময়ে। কারণ আমরা যাদের টাকার দরকার তারা তো বিক্রি হয়েই আছে। একদম বাজে কথা বলবে না। রিক আমার ওই রকম দেবতুল্য মানুষের নাম তুই মুখে আনবি না। বিশ্বাস করো, আমি ওকে ভালোবেসেছিলাম, বলতে পারো আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি রিক আমাকে। এখনো কিচ্ছু বিশ্বাসই হচ্ছে। একদম চুপ। তোর ব্যবস্থা তো আমি করবো, আংটি চোর। আংটি চুরি করেও তো স্বাদ মেটেনি, তাই না? এত বড় সাহস হলো কি করে তোর? তুই ঋগদেব বাবুর গায়ে কলঙ্ক লাগাচ্ছিস। আমি থাকতে আমি কখনো হতে দেব না। তুই কোনো টাকা পাবি না। তোর সমস্ত কারসাজি আমি বের করবো আর তোকেই লকআপে ভরবো। ম্যাডাম, আপনি চলে যাচ্ছেন? রেজিস্টারে আউট টাইমটা লিখে একটু সাইন করে দিন প্লিজ। ঢোকার সময়ও আমি সই করেই ঢুকেছি, আর এখন বেরোনোর সময়ও সই করছি। তার মানে আচ্ছা দাদা, বলছি এই ফ্ল্যাটে যারা যারা যাতায়াত করে তাদের সবার নাম এখানে লেখা থাকে? হ্যাঁ ম্যাডাম, এই ফর্মালিটিস তো আমাদের করতেই হয়। ঠাকুর, ঠাকুরে কি হলো ঠাকুর? এমন একটা জঘন্য কলঙ্ক মাথায় নিয়ে দাদুভাই সারা রাত থানায় পড়ে রইল। কেন ঠাকুর, কেন? আমি কি অপরাধ করেছি? আমি তো তোমার সেবায় কোনোদিন কোনো ত্রুটি করিনি, তাহলে কেন আমাকে এই দিনটা দেখতে হলো ঠাকুর? কেন বারবার ছেলেটার জীবনে ঝড় উঠছে ঠাকুর? কেন ছেলেটা বিপদে পড়ছে? আমার কোন পাপের ফল এটা ঠাকুর? বলে দাও
ঠাকুর। মা মা আর কাঁদবেন না তো। আরে দূর বাবা, ওই আপনার ছোট ছেলে তো বললো যে ওই মেয়েটা কেসটা সেটেল করে নেবে বলেছিল, টাকা পেলেই সেটেল করে নিত। রিকটাই শুনলো না, মাথায় কোনো বুদ্ধি নেই ছেলেটা, এত বোকা না রিক। মানে কি আপনি বলুন, আপনি একটু বোঝান না রিককে। কি বলতে চাইছো তুমি? আপোষ করবে মানে? দাদুভাই কি অন্যায় করেছে? কি বলছো তুমি বুঝতে পারছো? টাকার বিনিময়ে আপোষ করা মানে তো, শোনো, যেটা জানো না বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। সেই তো, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার বাবা গরিব, আমি গরিব ঘরের মেয়ে। আপনার বড়লোক আত্মীয়দের আমরা পোলাও মাংস খাওয়াতে পারিনি, তাই আমার কথা বলার কোনো অধিকার নেই। শোনো শোনো, তুমি গরিব কি অশিক্ষিত এই নিয়ে কথা বলার কোনো ইচ্ছে কোনো সময় আমার নেই। তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। মা, এরকম বাঁকা বাঁকা কথা ওকে শুনে কি কোনো লাভ আছে? তাতে কি আমার পাবলুটা ছাড়া পেয়ে যাবে মা? আমার পাবলো, আমার পাবলো, আমার পাবলো, এই বলাটা, এই নাটকটা বন্ধ করো। বড় মুখ করে তো বলেছিলে তোমার বন্ধুর মেয়ে বিদেশে থাকে লাখে একটা, আর কি বেরোলো না সিরিয়ালে কাজ করে। না জেনে না শুনে এইরকম একটা মেয়েকে আমার আমার দাদু ভাইয়ের গলায় ঝুলিয়ে দিচ্ছিলে, আর তার ফলটা কি হলো যে দাদু ভাই এখন নরক যন্ত্রণা ভোগ করছে। মা, আপনি কি কোনোভাবে এই সমস্ত কিছু আমার ছেলে যা যা হয়েছে তার জন্য আমায় দায়ী করছেন? আর আমি যদি বলি যে এর পেছনে অন্যদেরও দায় আছে? কি বলতে চাইছো তুমি? তুমি কার কথা বলছো? মা, পাবলো বড় হয়েছে, এতগুলো বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চয়ই বিদেশি কালচারে ইনফ্লুয়েন্সও হয়েছে ও। আমি বলছি না যে ও কিছু ইন্টেনশনালি করেছে, কিন্তু ছেলে মেয়ে ইয়াং, ওরা পার্টি করেছে একসঙ্গে, হয়তো ড্রিঙ্ক টিঙ্ক করেছে, আর তারপর যা হওয়ার সেটা হয়েছে। একদম চুপ। একটাও কথা বলবে না। তুমি ভুলে যাচ্ছ তুমি সেনগুপ্ত বাড়িতে দাঁড়িয়ে সুরমা সেনগুপ্তর সঙ্গে কথা বলছো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বস্তি বাড়িতে দাঁড়িয়ে এই জঘন্য মন গড়া কথাগুলো বলছো। মা, সেদিন যদি আমার কথা শুনে আপনি নিশার সঙ্গে পাবলোর বিয়েটা দিয়ে দিতেন, তাহলে আজকের এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না মা। চমৎকার, চমৎকার মেজো বৌমা, চমৎকার। এই তুমি দাদু ভাইকে চিনেছো? এতদিনে তুমি এই চিনেছো? মনে হচ্ছে ছোটবেলায় দাদু ভাইয়ের দায়িত্ব তোমাকে দিয়ে আমি ভুল করেছি। করবে না, করবে না, কেউ কিচ্ছু করবে না। যা করার আমাকেই করতে হবে। আমাকে এক্ষুনি থানায় যেতে হবে, এক্ষুনি। এই যা, মা তো একাই থানায় চলে যাচ্ছে। মা, দাদু ভাই, দাদু ভাই কোথায়? দাদু ভাই, দাদু ভাই কোথায়? দাদু ভাই, মা তুমি শান্ত হও, তুমি শান্ত হও মা। দেখো, অনেক কষ্টে ওনাদেরকে রাজি করিয়েছি যাতে আমাদের বাড়ির লোকের সাথে রিককে দেখা করতে দেয়, তার জন্য অনেক কষ্টে রাজি করেছি। আর ও রিককে এখন ওই লকআপের পাশে একটা ঘরে রেখেছে। মা, আমি বুঝতে পারছি আপনি রিকদেব বাবুর সাথে দেখা করার জন্য কতটা উতলা হয়ে আছেন, কিন্তু দয়া করে আমাকে একবার রিকদেব বাবুর সাথে আগে দেখা করতে দিন। দাদু ভাইয়ের সঙ্গে দেখা করে তুমি কি করবে? তুমি কি উকিল? তুমি ওকে ছাড়াতে পারবে? মা, আমাদের রিককে নির্দোষ প্রমাণ করার জন্য এই মেয়েটা সব থেকে বেশি চেষ্টা করছে। কাল সারা রাত থানায় বসেছিল, রাতে তো দেখা করার নিয়ম নেই, তাই জন্য ঢুকতে পর্যন্ত দেয়নি। আমার দাদু ভাইয়ের সঙ্গে যা ঘটেছে না, তারপর আমি কাউকে বিশ্বাস করি না। দেখুন, আপনি নাই বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি নিরুপায়। আমাকে রিকদেব বাবুর সাথে দেখা করতেই হবে।
তুই খা, মা তোর সাথে মিশতেই বারণ করেছে। মা বলেছে তোর পাপা যে তোর সাথে ফাদার্স ডে ফাংশনে নেচেছিল, সে নাকি খুব বাজে লোক, পচা লোক। ও আমার ভালো লোক। ভালো লোকের নামে বাজে কথা বলবি না তুই। তোর পাপাকে তো টিভিতে দেখাচ্ছিল, পুলিশ ধরে নিয়ে গেছে, দুষ্টু কাজ করেছে। না, ভালো লোক কিচ্ছু বলেনি, কিচ্ছু না। মিথ্যা কথা বলবি না। আমি বলবোই তোর বাবা বাজে লোক, বলবি না। ভালো লোকের নামে একদম এইসব বলবি না। ভালো লোক খুব ভালো। এই এই তুই ওকে মারছিস কেন রে? ও তো ঠিক কথাই বলেছে। আমরাও দেখেছি তোর পাপাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। না, ও না আমার ভালো লোক, ও আমার ভালো লোক। তোর পাপা বাজে লোক, বাজে 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 লোক। তোর পাপা বাজে লোক। ভালো লোক বাবা বলবে না। ভালো লোক কিছু বলবে না। বাজে লোক। তোর বাবাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। তোর বাবা ফালতু। এটা কিরকম ধরনের বিহেভিয়ার মিহিকা? এই ঘটনার সঙ্গে আপনার কোনো যোগ নেই তো? মা, আপনি তো জানেন আপনাকে কতটা সন্দেহ করি আমি। বাড়তে বাড়তে তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কুশল। আগে রিক ছাড়াবা, তারপর আমিও ছাড়াবো। আপাতত আমি আসি। মা, কাল সকাল থেকে ঠিক কি কি হয়েছিল ঋগদেব বাবু, একটু ভালো করে ভেবে আমাকে পুরোটা খুলে বলুন। আর একটু হলেই তো পড়ে গিয়ে রোহনের মাথাটা ফেটে যাচ্ছিল। কাউকে হার্ট করতে নেই, এটা তুমি জানো না? ও আমার ভালো লোকের নামে বাজে কথা বলছিল ম্যাম, মিথ্যা কথা বলছিল। না ম্যাম, আমরা মিহিকাকে কিচ্ছু বলিনি। কোনো বাজে কথা বলিনি আমরা ম্যাম। কিচ্ছু বলিনি আমরা, কিচ্ছু বলিনি। সাইলেন্স। সবাই সবার ক্লাসে যাবে এখন, বোঝা গেল? গেট ব্যাক টু ইওর ক্লাসরুম রাইট নাও। আমি যেন এখানে কাউকে না দেখি। যাও ক্লাসে যাও, ক্লাসে যাও। আর এই যে তুমি স্কুলে মারামারি করে আবার ক্লাস টিচারের মুখে মুখে তর্ক করছো, আজকে তোমার গার্ডিয়ান কল হবে। চলো আমার সাথে, চলো। আমি নিশার বাড়ি গেছিলাম, গিয়ে দেখলাম ওখানে একজন ডিজাইনার আর একজন জুয়েলারি শপের লোক ছিল। তার কিছুক্ষণের মধ্যেই কুশল আমাকে ফোন করে নিশার আসল রূপটা জানায়। আমি না বেরিয়ে আসতে যাচ্ছিলাম, নিশা আমাকে আটকালো। আর তারপর এনা তার ঘন্টা খানেক পর আমার ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙার পরে দেখি নিশা কোথাও নেই। হ্যাঁ, অথচ দরজা খোলা। আমি কিছু বুঝতে না পেরে আমি সোজা অফিসে চলে আসি। তারপর তো অফিসে এসে দাদুর সঙ্গে দেখা হয়, আমরা দুজনে কথাবার্তা বলি, আর তারপরে তো এমপ্লয়ি আর ফাইনালি পুলিশ। আপনি 12:30 নাগাদ নিশার বাড়িতে গেছিলেন, রাইট? হ্যাঁ, ওরকম সময়, কারেক্ট। দেন 12:50 নাগাদ এলো ওই ডিজাইনার আর জুয়েলারি শপের লোকটা, প্রায় একই সঙ্গে। আর দেন ওরা 2:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, এক্সাক্ট টাইমটা তো মনে ধরে নিন ঘন্টা 2-1 মতো ওরা ওখানে ছিল। তো আমাকে একটা কথা বলুন তো, আপনি আপডেটগুলো কোথা থেকে পেলেন? এই যে দেখো, নিচে সিকিউরিটি গার্ডের কাছ থেকে আমি সবকিছু দেখে নিয়েছি আর ছবিও তুলে এনেছি।
নিশা আমায় ফোন করেছিল এই যে 3:05 আর বলল আপনি মদ্যপ অবস্থায় ওর সঙ্গে জবরদস্তি করছেন। তার মানে মাঝের 35 মিনিট, মানে ডিজাইনাররা চলে যাওয়ার মাঝের 35 মিনিটের মধ্যে আপনি নেশা করলেন, তারপর বেসামাল হলেন এবং তারপর আপনি এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন বলে নিশা দাবি করছে। দেখুন, ওরা বেরিয়ে যাওয়ার ঠিক পরেই আমাকে নিশা ড্রিঙ্কটা দেয়। আমি একটা ড্রিঙ্ক খেয়েছিলাম আর খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। ম্যাক্স হয়তো মাঝে 15 মিনিট আমি জেগেছিলাম। এক্স্যাক্টলি, ওই ড্রিঙ্কটাই আসল কাল। আমার তো মনে হচ্ছে ওই ড্রিঙ্কে ঘুমের ওষুধ জাতীয় কিছু মিশিয়েছিল, যেটা খেয়ে আপনি দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন ওই 3:05 আগে। আর আপনি ঘুমিয়ে যাওয়ার পরেই আপনার সামনে থেকে ওই 3:05 নিশা আমাকে ফোন করে খবরটা দেয়। আর তারপর 3:30 নাগাদ ও থানায় আসে। নিশার বাড়ি থেকে ট্যাক্সি করে থানায় আসতে ম্যাক্সিমাম কত সময় লাগতে পারে? 15 থেকে 20 মিনিট। আমি বাসে করে এসেছিলাম বলে আমার লেগেছিল 45 মিনিট। মানে নিশা আমাকে ফোন করার পরই ওখান থেকে বেরিয়ে যায় আর থানায় এসে ও রিপোর্ট করে। আর তারপর আপনার 4:30 নাগাদ ঘুম ভাঙে এবং 4:40 আপনি সাইন করে সেখান থেকে বেরিয়ে যান। তার মানে ড্রিঙ্কে যেটা মেশানো ছিল সেটা খুব দ্রুত বডিতে এফেক্ট করলেও তার এফেক্ট বডিতে বেশিক্ষণ থাকে না, তাই জন্য ঘন্টা দেড়েকের মধ্যেই আপনার ঘুমটা ভেঙে যায়। কিন্তু কি মেশানো হয়েছিল সেটা বের করব কি করে? আপনারা একদম ঠিক রাস্তায় আছেন। আমি বাইরে পুলিশদের নিজেদের মধ্যে আলোচনা করতে শুনলাম ওরা এই নিশার বাড়িতে নানা রকম প্রমাণ সংগ্রহের জন্য গেছিল। সেখানে নাকি গ্লাসে ঘুমের ওষুধের ট্রেস পেয়েছে, জেড ক্যাটাগরির ঘুমের ওষুধ। তার মানে নিশা জেড ক্যাটাগরির ওষুধ খাইয়ে ঋগদেব বাবুকে সেন্সলেস করেছিল, এটা তো স্পষ্ট। তাহলে পুলিশ ওকে ধরছে না কেন? দেখুন, নিশার এগেনস্টে কেউ তো কোনো কমপ্লেন করেনি, উল্টে নিশাই কমপ্লেন করেছে ঋগদেব বাবুর এগেনস্টে। কেসটাও তো এখনো কোর্টে ওঠেনি, কাল উঠবে। তারপর কোর্ট যদি নিশার এগেনস্টে স্টেপ নিতে বলে তখন পুলিশ স্টেপ নেবে, কিন্তু তার আগে এটা প্রমাণ করতে হবে যে নিশাই ওই ওষুধটা ঋগদেব বাবুকে খাইয়েছে। নিশার বাড়িতে ওষুধ পাওয়া গেলেই যে নিশা দোষী সেটা প্রমাণ হয় না, উল্টে ঋগদেব বাবুর ওপরেতেই চার্জ আসতে পারে যে ওনার ইন্টেনশন খারাপ ছিল বলেই ওই ওষুধটা কিনেছিলেন। তার মানে আমাদের এটা প্রমাণ করতে হবে যে নিশাই ওই ওষুধটা কিনেছিল ঋগদেব বাবুকে ফাঁসানোর ইন্টেনশন নিয়ে। আর সেটা কাল ঋগদেব বাবুকে কোর্টে তোলার আগেই আমাদের জোগাড় করতে হবে, নয়তো আরো বেশি দিন ওনাকে এই লকআপে থাকতে হবে। তার মানে হাতে তো বেশি সময় নেই, আমার এক্ষুনি বেরোতে হবে, প্রমাণ খুঁজতে যেতে হবে। আপনি একাই যাবেন? চিন্তা করিস না, আমি ওনার সাথে যাচ্ছি। চলুন মধুবনী। যাকে সহ্য করতে পারেন না, যার মুখ দেখতে চান না, তার জন্য এত কিছু। নমস্কার দাদা, আমরা ওষুধের কোম্পানি থেকে এসেছি। একটু জানতে চাইছিলাম যে আপনার দোকানে জেড ক্যাটাগরির ঘুমের ওষুধের বিক্রি কেমন হচ্ছে? মানে এখানকার কোনো ডাক্তার আশেপাশের এই ওষুধ কি প্রেসক্রাইব করছেন? আমাদের এখানে জেড ক্যাটাগরির ঘুমের ওষুধ বিক্রি হয় না, মার্কেট একদম ভালো না। ঠিক আছে, আসি। ধন্যবাদ দাদা। আপনার দোকানে জেড ক্যাটাগরির ঘুমের ওষুধের বিক্রি কেমন হচ্ছে? আসলে বিক্রি হয়েছে হয়তো, কিন্তু এত ওষুধের মধ্যে ওই একটা ওষুধের কথা মনে রাখা কঠিন ম্যাডাম। এই তো একটু রেজিস্টারটা খুলে দেখুন না প্লিজ। মানে রিসেন্ট এই কদিনে জেড ক্যাটাগরির কোনো ওষুধের বিক্রি হয়েছে কিনা, হলেও কতগুলো হয়েছে, আমরা তাহলে একটু মার্কেটটা বুঝতে পারতাম। হ্যাঁ, মানে ব্যবসার ক্ষেত্রে মার্কেট সার্ভে তো খুবই ইম্পর্টেন্ট, আপনি তো জানেনই। একটু প্লিজ হেল্প করুন। হ্যাঁ, এই তো পেয়েছি। দিন দুয়েক আগে একজন কিনে নিয়ে গেছেন। কে নিয়েছে সেটা জেনে আপনাদের কি হবে?
আসলে যদি এমন কেউ ওষুধটা নেন যিনি খুব ফেমাস, তাকে দিয়ে আমরা ব্র্যান্ড প্রমোশন করাবো। ও, তাহলে তো আপনাদের কাজে লাগতেই পারে। আসলে যে নিয়েছেন সে আমাদের পাড়ার গর্ব, সিরিয়াল করেন, নিশা। রোজ সন্ধ্যে 7টায় টিভিতে দেখা যায়। আচ্ছা, উনি প্রেসক্রিপশন নিয়ে এসেছিলেন তো? না না, উনি তো আসেননি। উনি অনলাইনে অর্ডার দিয়েছিলেন আর প্রেসক্রিপশনের ছবিটা পাঠিয়েছিলেন। আচ্ছা, একবার প্রেসক্রিপশনটা দেখান না। না মানে এরকম জেড ক্যাটাগরির ওষুধের প্রেসক্রিপশন থাকাই উচিত, তাই একটু ক্রস চেক করছে আর কি। প্লিজ একটু দেখান। এই নিন দেখুন। আরে আপনি ছবিটা তুলছেন কেন? আপনার পাড়ার গর্ব খুব বিপদে পড়েছেন, উনি যাতে সঠিক বিচার পান তারই ব্যবস্থা করছি। আসি। হ্যাঁ উকিল বাবু, আমরা একটা ওষুধের দোকান পেয়েছি যেখান থেকে নিশা জেড ক্যাটাগরির ঘুমের ওষুধ কিনেছিল। আমি আপনাকে সেন্ড করলাম, তবে আমার মনে হচ্ছে ওই প্রেসক্রিপশনটা জাল। আমি তো সব প্রমাণই আপনার হাতে তুলে দিলাম, এবার ঋগদেব বাবুকে ছাড়ানোর দায়িত্ব আপনার। থ্যাংক ইউ। কাল ঋগদেব বাবুকে কোর্টে তোলা হবে, আমি দেখছি কি করা যায়। স্কুল থেকে ফোন করেছে, মিহির কিছু আবার। হ্যালো, আমি মিহিকা ক্লাস টিচার বলছি। আপনি এক্ষুনি একবার স্কুলে এসে আমাদের সঙ্গে দেখা করুন, প্লিজ দেরি করবেন না। হ্যাঁ কেন ম্যাডাম? মিহি স্কুল থেকে ফোন করেছে, আমাকে একবার যেতেই হবে। চলুন আমি যাচ্ছি। না না, আপনি বরং ঋগদেব বাবুর কাছে যান, আমি একবার দেখে আসি মেয়েটার কিছু হলো নাকি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? হ্যাঁ আমার মিহি ঠিক আছে তো? ওর কি শ্বাসকষ্ট হচ্ছিল? ওর ব্যাগে কিন্তু ইনহেলার আছে। ঠিক আছে, আপনি মামা দেখি 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 কি হয়েছে মামা? তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? তোমার শরীর ঠিক আছে? ঠিক আছে ম্যাম, মিহিকা ঠিক আছে। আপনি প্লিজ আগে প্রিন্সিপাল ম্যামের রুমে যান, ওখানে আমাদের এখানকার স্কুল ইনচার্জ একজন সিনিয়র টিচার রয়েছেন। আপনি প্লিজ আগে গিয়ে ওনার সাথে কথা বলুন। কেন ম্যাম, কোনো প্রবলেম হয়েছে? আমি বুঝতে পারছি না কিছু। আপনার মেয়ে যেরকম আচরণ করছে তাতে আমাদের সত্যি ভয় করছে। এখানকার হায়ার অথরিটি আপনার মেয়েকে টিসি না দিয়ে দেয়।